মহিউদ্দিন মোল্লার স্ত্রী তিনি শ্বশুর বাড়িতে আছেন কি বাপের বাড়িতে আছেন সেটা আদৌ আমি জানি না। তবে যে সময় দুর্ঘটনা ঘটেছিল সে সময় ওনার বাড়িতে গিয়েছিলাম, তখন ওনার বাড়িতে দেখেছিলাম মহিউদ্দিন মোল্লার স্ত্রী আছে। আজকে এইভাবে যদি একটা মা কাঁদে, আর সেই মায়ের বাড়িতে যদি বিধানসভা নির্বাচনে আপনারা গিয়ে বলেন যে আমাদেরকে ভোট দিতে হবে, সেই সব সাধারণ মানুষ আপনাদেরকে ভরসা কিভাবে করবে? অঞ্চল নেতৃত্বে সকলার এই মিডিয়ার মাধ্যমে আমি বলছি, তারপরেও আমি ফোন করে জানাবো তাদেরকে খোঁজখবর রাখা, আর মহিউদ্দিন মোল্লার স্ত্রীকে খোঁজিয়ে অন্তত কমসে কম শ্বশুর বাড়ি থাকা, এটা আমি থানার কাছে অনুরোধ করব। কারণ আর্থিক সহযোগিতা তারা ভেঙে পড়েছে। তবে আমি জানি না কেমন উনি মায়া মহব্বত ত্যাগ করে উনি বাপের বাড়িতে আছে, তবে থানার কাছে আমি অনুরোধ করে বলবো শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকার একান্ত আমি আবেদন করবো থানার কাছে। আমি নওশাদ ভাইজান আপনাকে বলছি, এবং আমি ক্যানিংপুরের বিধানসভার বিধায়ক শওকত মোল্লা আপনাকে বলছি, এবং যারা তৃণমূল কংগ্রেস দল করে, যারা আইএসএফ দল করে, আমি সবাইকে বলছি এই ভিডিওর মাধ্যমে, আপনারা আসুন না, আপনারা আসুন, একবার আসুন। কারণ সামনে বিধানসভা নির্বাচন, আপনাদেরকে ভোট চাইতে হবে, সেই সব মানুষের দ্বারে দ্বারে গিয়ে আপনাদেরকে ভোট চাইতে হবে। দর্শক, আপনারা দেখছেন পাবলিক বাংলা, আর এই মুহূর্তে একটা খবর, ভিন্ন রকমের খবর একটা প্রেজেন্ট করবে। আপনারা জানেন যে ঠিক পঞ্চায়েত ভোটের সময় কিভাবে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিলেন সেই মহিউদ্দিন মোল্লা। তারপরেও ক্যানিং পূর্বের বিধানসভার বিধায়ক শওকত মোল্লা বলছেন গণতন্ত্র। বাংলার মানুষের প্রশ্ন যে গণতন্ত্র এই বাংলায় আসলে গণতন্ত্র রয়েছে? যদি গণতন্ত্র থাকতো, এইভাবে পঞ্চায়েত ভোটে সাধারণ মানুষ রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতো না, বা সাধারণ মানুষ বলির পাঠা হতো না। এইভাবে মহিউদ্দিন মোল্লাকে আজ এই পৃথিবী ছেড়ে চলে যেতে হতো না। কয়েকদিন আগে মহিউদ্দিন মোল্লার বাড়িতে আমরা গিয়েছিলাম। সেই মহিউদ্দিন মোল্লার মা আজকে নিরুপায়, তার ছেলে হারিয়েছে, তার ফ্যামিলিতে ঠিকঠাকভাবে চলছে না, আর্থিক সহযোগিতা পাচ্ছে না। আমি যদি গণতন্ত্রের কথা বলি, তাহলে এরকম মহিউদ্দিন একটা নয়, হাজার হাজার মহিউদ্দিন দেখতে পাবেন আপনার এলাকায়, ঠিক চুপ করে শুয়ে রয়েছে। এবং যেটা গোপন সূত্রের খবর আমরা পেয়েছি, সেই মহিউদ্দিন মোল্লার স্ত্রীকে সরকারি থেকে একটা চাকরি দেওয়া হয়, সরকারি থেকে একটা চাকরি দেওয়া হয়েছিল। কিছুদিন পর সেই মহিউদ্দিন মোল্লার স্ত্রী তার শ্বশুর বাড়ি ছেড়ে চলে যায় তার বাপের বাড়ি। এখানে কয়েক বছর হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত আসছে না। এবং সেই মহিউদ্দিন মোল্লার মা দাবি করছেন যে আমার আরও একটা সন্তান রয়েছে, সে হারে অর্থ উপার্জন করতে পারছে না, ঠিকঠাকভাবে চলছে না। আমি নওশাদ ভাইজান আপনাকে বলছি, এবং আমি ক্যানিংপুরের বিধানসভার বিধায়ক শওকত মোল্লা আপনাকে বলছি, এবং যারা তৃণমূল কংগ্রেস দল করে, যারা আইএসএফ দল করে, আমি সবাইকে বলছি এই ভিডিওর মাধ্যমে, আপনারা আসুন না, আপনারা আসুন, একবার আসুন। কারণ সামনে বিধানসভা নির্বাচন, আপনাদেরকে ভোট চাইতে হবে, সেই সব মানুষের দ্বারে দ্বারে গিয়ে আপনাদেরকে ভোট চাইতে হবে। আজকে এইভাবে যদি একটা মা কাঁদে, আর সেই মায়ের বাড়িতে যদি বিধানসভা নির্বাচনে আপনারা গিয়ে বলেন যে আমাদেরকে ভোট দিতে হবে, সেই সব সাধারণ মানুষ আপনাদেরকে ভরসা কিভাবে করবে? কারণ আর্থিক সহযোগিতায় তারা ভেঙে পড়েছে। এই বিষয়ে আমরা কথা বলবো, সরাসরি রয়েছি ঠিক চালতাবেড়ি অঞ্চলে এই মুহূর্তে আমরা রয়েছি। আমরা কথা বলার চেষ্টা করব একজন বিশিষ্ট আইএসএফ নেতা মহিবার মোল্লার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। তিনি এই প্রতিক্রিয়া কি বললেন আমরা শুনব। ভোট আসলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সাধারণ মানুষের বাড়িতে গিয়ে তারা ভোট চায়, কিন্তু কয়েকদিন আগে সেই মৃত মহিউদ্দিন মোল্লার বাড়িতে আমরা গিয়ে খবর করতে গেছিলাম, তার মা খুব আর্থিক সহযোগিতার দিক দিয়ে ভেঙে পড়েছে। এখনও পর্যন্ত সেরকম আর্থিক সহযোগিতা পাচ্ছে না বলে অভিযোগ করছে। আপনারা কি কোনো সিদ্ধান্ত বা চিন্তাভাবনা নিচ্ছেন? কারণ তানার স্ত্রীকে সরকারিভাবে চাকরি দেওয়া হয়েছিল, সূত্র মারফত খবর যেটা পেয়েছি, তানার স্ত্রী আর এখানে নেই, চলে গিয়েছে। খুব দুর্বল হয়ে পড়েছে সেই মহিউদ্দিন মোল্লার পরিবার। আজকে কি বলবো? আমি মিডিয়ার মাধ্যমে শুনছি, এটা এখনই আপনার মুখ থেকে আমি শুনছি, আমি কোনোদিন শুনিনি। তবে আমার ব্লক নেতৃত্বরা আছে, অঞ্চল নেতারা আছে, আমি তাদেরকে খবর করব, তারা এই বিষয়টা নিয়ে একটু ভাববে যে মহিউদ্দিন মোল্লার স্ত্রী তিনি শ্বশুর বাড়িতে আছেন কি বাপের বাড়িতে আছেন সেটা আদৌ আমি জানি না।
কেন আমার চকমরিচায় বাড়ি, ওনাদের শানপুকুর অঞ্চল জয়পুরেতে বাড়ি। তবে যে সময় দুর্ঘটনা ঘটেছিল সে সময় ওনার বাড়িতে গিয়েছিলাম, তখন ওনার বাড়িতে দেখেছিলাম মহিউদ্দিন মোল্লার স্ত্রী আছে। তবে এখন আছে কি না এটা আমি জানি না, তবে মিডিয়ার মাধ্যমে শুনছি। তবে অঞ্চল নেতৃত্বে সকলার এই মিডিয়ার মাধ্যমে আমি বলছি, তারপরেও আমি ফোন করে জানাবো তাদেরকে খোঁজখবর রাখা। আর মহিউদ্দিন মোল্লার স্ত্রীকে খোঁজিয়ে অন্তত কমসে কম শ্বশুর বাড়ি থাকা, এটা আমি থানার কাছে অনুরোধ করব। যা বৃদ্ধ শ্বশুর শাশুড়ি আছে তানার দেখভাল করার অবশ্য দরকার আছে। অনেকেই শ্বশুর শাশুড়ির মায়া মহব্বতে যেতে চায় না বাপের বাড়িতে। তবে আমি জানি না কেমন উনি মায়া মহব্বত ত্যাগ করে উনি বাপের বাড়িতে আছে। তবে তানার কাছে আমি অনুরোধ করে বলবো শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকার একান্ত আমি আবেদন করবো তানার কাছে। ওটা শুধু মিডিয়ায় দিতে পারবে, স্টেটে দিতে পারবে, সাধারণ মানুষের কাছে ভোটটা একবার চেয়ে দেখুক। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাধারণ মানুষ ভোটের অপেক্ষায় থাকবে, আর সময়ের অপেক্ষায় আমরা আছি। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা ভোট চাইব মানুষের কাছে। এটাও আমি বলছি, প্রত্যেক লিডারদের বলবো, আপনাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুস্থ সফলভাবে মানুষের কাছে গিয়ে ভোট চান। মানুষ যাকে চাইবে তাকে ভোট দেবে, তবে হুমকি ধুমকি না, কাজের মাধ্যমে আপনারা ভোটটা চান। যে আরাবুল ইসলাম একটা শওকত মোল্লাকে ভাঙড়ে আনলেন, তাকে সাসপেন্ড করে দিলেন, কি বলবেন সে আরাবুল ইসলামকে? এটাই তো আরাবুল ইসলামের পুরস্কার। এটা পুরস্কার ছিল? এটা আরাবুল ইসলামের পুরস্কার ছিল। বলছেন যে আমি নিয়েছি, তারপরে আমাকে বাদ দিলেন বলতে। এটা তো পাওনা ছিল, মোটে হাত ধরে এনেছেন, জুতো মেরে দান তুলেছেন, এটা তো ওনার পুরস্কার পাওনা ছিল। তাই যদি না হতো তাহলে ওনাকে বহিষ্কার কেন করবে? একের পর এক ওনাকে মোটে ফাঁসিয়েছে, জেলে পাঠিয়েছে, তারপরে দল থেকে তাড়িয়ে দিয়েছে। মোদাচ্ছাদ দাবি করছেন যে একবার যখন নমিনেশন ফাইল করে সেই সময় কিন্তু আবার টাকা দিতে হয়েছে, 5 লাখ 10 লাখ করে দিয়ে প্রদান হতে হয়েছে, কী বলবেন? আমরা শুনেছি আইনত যে ঘুষ দেয় সেও অপরাধী, যে ঘুষ খায় সেও অপরাধী। তাহলে এই মোদাসের মোল্লা কি অপরাধ করেছে ঘুষটা দিয়ে? এটা কি প্রশাসন বুঝতে পারছে না? যে ঘুষ দেয় সেও অপরাধী, যে ঘুষ খায় সেও অপরাধী। তাহলে প্রশাসন তো প্রত্যেক স্টেটে দেখছে মোদাসের মোল্লা এই বক্তব্য রাখছে, তা তাঁকে কেন ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না যে আপনি ঘুষ দিয়ে আজকে মিডিয়ার সামনে কেন বলছেন, স্টেটে উঠে কেন বলছেন? এই কথাগুলো মোদাসের মোল্লাকে প্রশাসন কেন ডেকে বলছে না? আজকে স্টেটে দাঁড়িয়ে বড় বড় কথা বলছে আরাবুল ইসলামের বিরুদ্ধে। হ্যাঁ, আরাবুল ইসলাম মোটি তোমাদের দলের একটা লিডার, তোমাদের দলের একজন তোলাবাজ, তোমরা বলছো, আমরা বলছি না। কিন্তু তারপরে প্রশাসন সেই লিডারদের কেন ছেড়ে কথা বলছে? আমি প্রশাসনের কাছে অনুরোধ করে বললো ওদেরকে ডেকে জিজ্ঞাসা করা উচিত। দাদা, পশ্চিমবাংলায় নওশাদ সিদ্দিকীর একটাই মাত্র সিট, সেটা হলো ভাঙড় বিধানসভা। জি, যাদবপুরী সংসদ তিনি দাবি করছেন যে একটা সিট রয়েছে 2026-এ, সেটা মাইনাসে চলে যাবে। তার মানে বোঝাতে চাইছেন যে 26 বিধানসভায় আইএসএফের কোনো আর ভাঙড়ের মাটিতে জায়গা নেই, এমনটা ইঙ্গিত দিলেন। কি বলবেন, তার পাল্টা প্রতিক্রিয়া কি আপনার? শাইনি দিদিকে বলবো ভাঙড়ে এসে ওনার একটা বাসা বেঁধে থাকার জন্য। 26-এ বিধানসভায়, যাদবপুর লোকসভা কেন্দ্রের 7টা বিধানসভা, তার মধ্যে ভাঙড়টা পড়ে। আর ওনাকে বলবো ভাঙড় বিধানসভার কোলে অন্তত একটা বাসা বেঁধে ওনাকে থাকার জন্য। আমরা যে গণতান্ত্রিক প্রক্রিয়ার লড়াই মানুষের সঙ্গে আমরা আছি কি না সেটা ওনাকে দেখার জন্য। আর উনি বলছে একটা এমএলএর ভয়তে ওনার বিধানসভা কেঁপে যাচ্ছে, একটা এমএলএর ভয়তে সারা এমএলএরা থরথর করে কাঁপছে। আগামী দিনে 10টা এমএলএ আমাদেরকে দেন না, দেখি আপনাদের সঙ্গে আমরা কতটা মোকাবেলা করতে পারি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাধারণ মানুষের উপকারের জন্য, সাধারণ মানুষের কাজের জন্য আমাদেরকে 10টা এমএলএ দেন না। সাধারণ মানুষের কাজের জন্য আমরা কাজ করব, আমরা নিজেদের জন্য কাজ করব না। সাধারণ মানুষ কীভাবে উপকৃত পায়, কীভাবে সাহায্য পায়, সেই কাজটা আমরা করব। বেশ, আপনার নাম? আমার নাম মহিউদ্দিন মোল্লা।